জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। নীরব দর্শক হয়ে থাকবেন না রাজ্যপাল। ৩৫৫ ধারা লাগু করার জন্য অনেকেই তার কাছে আবেদন জানিয়েছেন। এটা আমি বলছি না, রাজ্যপাল নিজে বলছেন তার বিবৃতিতে। ৩৫৫ ধারা লাগু করার জন্য অনেকে তাকে জানিয়েছেন। ৩৫৬, ৩৫৫ অনেকবার আমরা বলি, এবং আজও আমি আমার হাতে ৩৫৫ এবং ৩৫৬ ধারা প্রয়োগ, তার অর্থ কি সেইটা আবার একবার ঝালিয়ে নেওয়ার জন্য এসেছি। আপনাদেরকেও একবার মনে করিয়ে দিতে চাই। ৩৫৬ ধারা প্রয়োগ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন কখনো হয় কোনো রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ৩৫৬ ধারা লাগু করা যেতেই পারে। রাজ্য মন্ত্রিসভা সংবিধান সম্মতভাবে সরকার না চালাতে পারলে সেখানে রাষ্ট্রপতি নিজের অধিকার কায়েম করতে পারেন। ৩৫৫ ধারা কি বলা হয়েছে? বাইরের আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ থেকে রাজ্য সরকারগুলিকে রক্ষা করতে কেন্দ্র বাধ্য, এবং সংবিধান অনুযায়ী রাজ্য চালাতে রাজ্য সরকারের যা যা প্রয়োজন তা দিতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। অর্থাৎ যদি পুলিশ ব্যর্থ হয়, পুলিশকে সাহায্য করার জন্য, অর্থাৎ ব্যর্থ পুলিশকে সাহায্য করার জন্য, নিষ্ক্রিয় পুলিশকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় বাহিনী আসতেই পারে। আইন শৃঙ্খলা আবার বজায় রাখার জন্য কেন্দ্র থেকে লোক আসতেই পারে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সৌন্দর্য এটা। আইন শৃঙ্খলা রক্ষায় কোনো গাফিলতি হলে তা বরদাস্ত করা হবে না। এটা জগদীপ ধনকর এবার বলছেন না, এবার বলছেন সিভি আনন্দ বোস, যাকে হাতিখড়ি দেওয়ানো হয়েছিল, যাকে অনেক ভালো ভালো কথা বোঝানো হয়েছিল, যাকে সচিব পাঠানো হয়েছিল, এবং সচিব তাকে ভুল বোঝাচ্ছেন, এই কথা রাজ্যপাল নিজে বলেছেন। ম্যাজিস্ট্রেট হোক বা পুলিশ, ভয় না পেয়ে তাদের করণীয় কর্তব্য পালন করুন। রাজ্যপালের এই কড়া চিঠির পরেই নিশীথ প্রামাণিকের কনভয় হামলা ঘিরে অবশেষে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা রুজু। আমরা ভেবেছিলাম ভালো কথা, সত্যি তো। রাজ্যপাল বলার পরেই শাসক যদি ব্যবস্থা নিতে শুরু করে, এটা তো ভালো দিক। কিন্তু সত্য সেলুকাস বড় বিচিত্র এ রাজ্য। নিশীথ কাণ্ডে ৪৮ জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। তার কাগজও আমার সামনে আছে। জনৈক পরিমল রায় অভিযোগ জানিয়েছিলেন, এবং তারপরে ৪৮ জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলাটি রুজু করে পুলিশ, তাতে কি কি ধারা নেই? ১৪৭, ১৪৮, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭২, ৩৩৩, ৪২৭, 506, 356 অফ ইন্ডিয়ান পেনাল কোড। কোনো কিছু বাকি নেই। স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, এবং ধৃত ২১ জন, পুলিশ সূত্রে খবর, ধৃত ২১ জন মামলা, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো সমস্তটা জামিন অযোগ্য ধারায়, বেল পাবে না। নওশাদ সিদ্দিকীও বেল পায়নি, জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছিল। এবং আবারও তাই বলছি, বাংলায় নওশাদ সিদ্দিকী আর নিশীথ প্রামাণিককে যেন একই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। দুটো ৩৪ বছর বয়সী ছেলে, যারা নিজ গুণে, কেউ বিধায়ক হয়েছে, কেউ কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিক এবং নওশাদ সিদ্দিকীর কথা আজ আমি বলছি। ৩৪ বছর বয়সী দুজন ছেলেকে গোটা ভারতবর্ষের ম্যাপে সবচেয়ে বড় হেডলাইন হয়তো বানাচ্ছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তাদেরকে একই সারিতে দাঁড় করিয়ে দিচ্ছে তারা। বিজেপির অভিযোগ হামলা চালালো তৃণমূল, নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচ ভাঙল তৃণমূল, অথচ পুলিশ বেছে বেছে বিজেপির নেতা কর্মীদের নামে মামলা দিচ্ছে। বিরোধীরা অবাক হয়ে বলছে, যাদের গাড়ি ভাঙলো, যাদের বাড়ি ভাঙলো পুলিশ, তাদের নামে মামলা দিয়েছে। তারা তৃণমূলের, যারা হামলা চালালো পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে, তাদের নামে কোনো মামলা হচ্ছে না। বিজেপির যেসব নেতা কর্মীরা ঘটনাস্থলে ছিলই না, পুলিশ তাদের বিরুদ্ধেও মামলা দিচ্ছে না। পুলিশ বাংলায় নিরপেক্ষভাবে কাজ করছে না। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে একের পর এক যারা নেতারা রয়েছেন, যারা বিরোধী রাজনীতিটা করেন, এখনো চোখে চোখ রেখে বিরোধী রাজনীতি করার কথা ভাবেন এখনো যে সমর্থকেরা, তারা এক সুরে কথা বলছেন।
পুলিশের কাজটা করছে না। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজটা করতো তাহলে এই ঘটনা ঘটতো না। প্রথমত, পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করতো তাহলে শুধুমাত্র বিজেপি কর্মীদেরই তারা দেখতে পেত না, বিজেপি কর্মীদেরই তারা গ্রেপ্তার করতো না। পুলিশ যদি পুলিশের কাজটা করতো, দিনহাটা, কোচবিহার হোক বা ভাঙড়, শুধু বিরোধী কর্মীদেরকে তারা দেখতে পেত না, আইএসএফ কর্মীদেরকে, 88 জন আইএসএফ কর্মীকে এবং 48 জন বিজেপির কর্মীকে এক সারিতে বসিয়ে দিয়েছে রাজ্যের পুলিশ। তৃণমূলের কোনো নাম নেই। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? বাংলায় পুলিশ প্রশাসন নিজে থেকে কি কিছু করবে না? জবাব চাইছে বাংলার মানুষ। বাংলায় পুলিশ প্রশাসন নিজে থেকে কিচ্ছু যদি না করে, কেন করছে না তার জবাব চায় বাংলা। আদালত বা রাজ্যপালকে কেন বারবার মধ্যস্থতা করতে হবে? আর রাজ্যপাল যদি কাজটা করেন, রাজ্য সরকারকে যদি কাজ করতে বলেন, রাজধর্ম পালন করতে বলেন, তখন তিনি বিজেপির লোক। আরে হাতে খড়ি দিলে, মিষ্টি মিষ্টি কথা বললে, তারপর দিনই তাকে বিজেপির লোক বলে দিচ্ছ। রাজভবনের বিবৃতির পরই জাগো বাংলা, তৃণমূলের মুখপাত্র, সেখানে জাগো বাংলা মুখপাত্রে লেখা হচ্ছে রাজ্যপালকে আক্রমণ করে জগদীপ ধনকরের পথ অনুসরণ করছেন নাকি আনন্দ বোস। রাজ্যপাল একসময় নাকি বিজেপির ক্যাডার ছিলেন। রাজ্যপাল একসময় বিজেপির ক্যাডার ছিলেন এবং এ কথা বলা হচ্ছে বারবার। কোনটা ঠিক কোনটা ভুল সে তো সময় বলবে, কিন্তু রাজ্যপাল একসময় বিজেপির ক্যাডার ছিলেন, এটা একদিনে পাল্টে গেল। প্রশাসনের সঙ্গে কথা না বলে কিভাবে তদন্ত? প্রশ্ন করছেন তৃণমূলের মুখপাত্ররা বারবার প্রশ্ন করছেন, মুখপত্রে লিখছেন। মানে বিরোধিতা করছো কি তুমি খারাপ হয়ে গেলে? বিরোধিতা করার মানে তুমি বাজে। প্রশ্ন করছো কি তুমি বিজেপি হয়ে গেলে, তুমি আইএসএফ হয়ে গেলে, তুমি হয়তো দেশদ্রোহীও হয়ে যেতে পারো। শাসক তুমি বড়ই ভালো, শাসক তুমি বড়ই ভালো, তোমার জন্য আর কি কি করব বলো। আর শাসকের প্রতি পুলিশ প্রশাসনের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি, তা দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে। আলাদিনের গল্পটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে আশ্চর্য প্রদীপ ঘষলেই জিন বেরিয়ে এসে প্রভুর আজ্ঞা পালন করে। বিরোধীরা বলছে তৃণমূলের আমলেও পুলিশ প্রশাসন সেই জিনের মতোই আচরণ করছে। শাসকের জন্য কি কি করতে হবে, বিরোধীদের কিভাবে প্যাচে ফেলতে হবে তা ঠিক করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। পঞ্চায়েত ভোট সামনে, তার আগে পুলিশ প্রশাসন কার্যত ক্যাডারের মতন কাজ করছে তৃণমূল কংগ্রেসের। নিশীথকে সবক শেখাতে হবে, নওশাদকে জেলে ভরতে হবে, বাম আইএসএফ এর মিছিল আটকাতে হবে, কুছ পরোয়া নেই। আইন তো আছেই, কোনো না কোনো ছলে ঠিক টাইট দেওয়া যাবে। পুলিশ তো আছেই, কোনো না কোনো ভাবে ঠিক পুলিশ কাজে নেমে পড়বে। তাই তো একের পর এক কেসে নাম জড়িয়ে নওশাদ সিদ্দিকীকে দিনের পর দিন জেলে পুরে রাখা হচ্ছে। বিরোধীদের সবার ঠিক আগে জারি হয়ে যাচ্ছে 144 ধারা, অথচ ভেটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে আবার যখন তৃণমূল কংগ্রেস সভামঞ্চ করে, সভামঞ্চের এলাকা ছাড়াই সেখানে জারি হয় 144 ধারা। মানে সভামঞ্চটা থাকবে দিব্যে, সেখানে সভা হবে, তার চারপাশটা 144 ধারা। সভামঞ্চটা যেন একটা বদ্বীপ। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ভাঙচুর হয়, আর উল্টো দিকে সেখানেই নির্বিঘ্নে বিক্ষোভ চালিয়ে যায় শাসক। জো হুজুর বলে একটা মানসিকতা তৈরি করার চেষ্টা করছে নাকি তৃণমূল কংগ্রেস এই পুলিশদের জন্য। বিরোধীরা বলছে এটা তো ট্রেলার, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে ততই যেন এমন খেলা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো। প্রতিদিন সকালে আমরা দেখতে পারবো পুলিশ এবং প্রশাসন সেখানে মুখ্য চরিত্র। পাথর পড়ল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে, মার খেলো বিজেপি, কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে বিজেপির কর্মীরাই। সত্য সেলুকাস, বড় বিচিত্র এ রাজ্য। খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধেই এফআইআর করা হলো, অথচ নিশীথ প্রামাণিকের গাড়ির সামনে বোমাবাজি হলো। নিশীথকে আটকাতে ফের বাংলার মানুষ প্রশ্ন করছে, নিশীথকে আটকাতে, নিশীথ প্রামাণিককে, অমিত শাহের ডেপুটি হোক বা আইএসএফ এর একজন বিধায়ক হোক, নিশীথ প্রামাণিককে আটকাতে ফের কি নওশাদ সিদ্দিকীর কৌশলী ব্যবহার করছে রাজ্য পুলিশ? আপনারা বলুন, আমি কিছু বলছি না, আপনারা বলুন, যারা দর্শক, আমার প্রিয় দর্শক যারা প্রতিদিন আসেন আমাকে দেখতে। এবং তার পাশাপাশি আরেকটা বড় প্রশ্ন আপনারা বলুন, আপনারা করুন, বাংলার মানুষ করছে। আইন শৃঙ্খলা এ রাজ্যে তলানিতে, আবারও বলছি, আইন শৃঙ্খলা এ রাজ্যে তলানিতে। শাসক বিরোধী যে তরজা হচ্ছে, তাতে বিরোধীরা বারবার এই কথা বলছেন যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এ রাজ্যে, ল অ্যান্ড অর্ডার কোলাপস করে গেছে। আইন শৃঙ্খলা তলানিতে, পুলিশ পক্ষপাত দুষ্ট কাজ করছে। এবার কি শুধু ভরসা 355 ধারা লাগু করাই?
355 ধারা লাগুই কি বাংলায় একমাত্র ভরসা, পুলিশের থেকে সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দেওয়াই কি একমাত্র ভরসা এখন এই বাংলায়? এর জবাব চাইছে বাংলা। শুরুতেই দেখে নেব আজকের প্রতিবেদন এবং তারপর আসছে বিতর্কে। গাড়ি ভাঙা হলো কেন্দ্রীয় মন্ত্রী, আর এফআইআর হচ্ছে বিজেপির নেতাদের বিরুদ্ধে। আমি কালকে কুচবিহার পৌঁছচ্ছি। কুচবিহারে কতগুলো বাদর আছে, সেগুলো ঘুরে বেড়ায়, তাদের লেজ বড় হয়ে গেছে, সময় এসেছে তাদের লেজ কাটার জন্য। আমি যাচ্ছি কালকে, দেখতে চাই কত বড় মস্তান তৃণমূল কংগ্রেসে আছে। বিজেপি উল্টে কিনা কেস খেলো তারাই। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার্থে আদালতের কাছে মানুষ দ্বারস্থ হতে বাধ্য হয়েছে। কুচবিহার একটি বেশ স্পর্শকাতর এলাকা এবং এখানে যারা আধিকারিকরা রয়েছেন পুলিশ এবং জেলার, তাদেরকে আইন শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা রাখা উচিত। দিনহাটা কাণ্ডে রাজ্য পুলিশের আচরণ দেখে সকলের মনে পড়ে যাচ্ছে দিন কয়েক আগে নওশাদ সিদ্দিকীর কথা। সেখানেও তো আক্রান্ত আইএসএফের নেতা কর্মীদের ধরে ধরে জেলে পোড়া হয়েছিল। এখনো তো জেলেই ঘানি টানছেন খোদ বিধায়ক নওশাদ। তাহলে কি বিরোধীদের সবক শেখাতে নিষিদ্ধের ক্ষেত্রেও একই কৌশল নিয়েছে শাসক? উনি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর যারা অফিসার আছে তাদেরকে বুড়িঘাটে পাঠিয়ে এবং বুড়িঘাটের সাধারণ বাসিন্দাদের কাছ থেকে তিনি রিপোর্টটা সংগ্রহ করুন। রিপোর্ট সংগ্রহ করে তিনি যদি সততার সাথে কথা বলতে পারেন যে তৃণমূল গোলমাল করেছে, তৃণমূল যার শাস্তি দেবেন মেনে নেব। কিন্তু যার বিরুদ্ধে শাসক শিবির তেড়ে ফুড়ে লেগেছে তিনি তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিরাপত্তার বজ্র আঁটুনি রয়েছে, তা সত্ত্বেও কিভাবে হলো হামলা? এই প্রশ্ন তুলেই সোমবার জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে হাইকোর্টে। পঞ্চায়েত ভোটের আগে যেভাবে বিরোধীদের নিশানা করছে শাসক তৃণমূল, তাতে বিরোধীরা বলছে হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর রাজ্যে এটাই তো স্বাভাবিক। শাসক হলে হাজার খুন মাপ, আর বিরোধী হলে পান থেকে চুন খসলেই ঘ্যাচাং ফু। এরপরেও 355 ধারা চেয়ে পুলিশের ক্ষমতা কেড়ে নেবার যে দাবি তুলেছে বিরোধীরা, তা কি ভুল? রিপাবলিক বাংলা। বিরোধীরা বলছেন আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছেছে, পুলিশ পক্ষপাত দুষ্টভাবে কাজ করছেন এবং অদ্ভুতভাবে, প্রিয় দর্শক, অদ্ভুতভাবে শুধু বিজেপির কথা নয়, এটা সিপিএম, বিজেপি, আইএসএফ, এমনকি কংগ্রেস পর্যন্ত বলছেন যে বাংলাতে যেভাবে পঞ্চায়েত ভোটের আগে একটা, হিন্দিতে বলে মাহল, এবং বাংলাতে বলে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে, সন্ত্রাসের আবহাওয়া, ভয় দেখানোর আবহাওয়া, বিরতি শূন্য করে দেওয়ার আবহাওয়া, সে আবহাওয়াটা ক্ষতিকর গণতন্ত্রের পক্ষে। নওশাদ সিদ্দিকী আজকেও জেলে এবং আদালতে যাওয়ার মাঝে প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন যে তৃণমূল যদি ভোটটা করাতে দেয় সাগরদিঘিতে, তবে আরেকজন বিরোধী বিধায়ক আমরা বিধানসভায় পাবো। বড় কথা বলেছেন। তার মানে কি তৃণমূল কংগ্রেস এই ভোটটাতেই, এই বিরোধিতাতেই একটা অদ্ভুতভাবে অনীহা প্রকাশ করছেন যে কেউ বিরোধী হয়ে যাক। কাল অব্দি সিভি আনন্দ বোস
যাকে হাতে খড়ি দেওয়ানো হয়েছিল সে ভালো ছিল, যেই কড়া করে একটা চিঠি লিখলো, বলল 355 ধারা জারি করার কথা অনেকে আমাকে বলছে, কিন্তু আমাকে কোনো কিছুতে বাধ্য করবেন না, আমাকে বলবেন না যে পুলিশ প্রশাসনকে নিয়ে আপনারা ঠিকভাবে চলছেন, আপনারা দয়া করে পুলিশ হোক ম্যাজিস্ট্রেট হোক নিজের কাজটা করুন। আমি বোবা হয়ে বসে থাকবো না, আমি নীরব দর্শক হয়ে বসে থাকবো না। তার ঠিক পরেই রাতে বললেন এবং সকালের পেপারে, তৃণমূল কংগ্রেসের পেপারে জাগো বাংলাতে লেখা হলো আনন্দ বোস বিজেপির লোক, বিজেপির ক্যাডার। আগের দিন অব্দি ছিলেন না। এ বাংলাতে বারবার একটাই কথা বলা হচ্ছে, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী হোক 34 বছরের একটি ছেলে, বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হোক সেও কাকতালীয়ভাবে 34 বছরের একটি ছেলে। এই 34-এর বামফ্রন্ট সরকার, 34-এর ছেলে, এদের নিয়ে আসলে সমস্যাটা কি তৃণমূল কংগ্রেসের একটু বেশি হয়ে গেছে? এতগুলো সিট পাওয়ার পরেও এর জবাব চাইছে বাংলা। এবং যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, কৌস্তব চ্যাটার্জি রয়েছেন সিপিআইএম মুখপাত্র, শামসুর আলী মল্লিক রয়েছেন আইএসএফ প্রেসিডেন্ট, অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন এবং সুস্মিতা সাহা দত্ত আইনজীবী রয়েছেন। প্রত্যেককে অনেক অনেক স্বাগত। কিন্তু আমি জবাব চাই বাংলাতে উদয়ন গুহকেই ফের চাই। উদয়নবাবু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, প্রতিদিন জবাব চাই বাংলা থেকে। আমি চিৎকার করে উদয়নবাবুর কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কালকে আমি পৌঁছাতেও পেরেছিলাম। তার কারণ রাজ্যপাল একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে পক্ষপাত দুষ্ট হবেন না। রাজ্যপাল একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে দুষ্কৃতী সে যেই হোক না কেন, দুষ্কৃতির ভাষায় কেউ যদি কথা বলে, কেউ যদি হিংসার ভাষায় কথা বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা তো অবশ্যই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা দেখলাম, জানি না নওশাদ সিদ্দিকীর কোন বক্তব্যের কোন অংশে হিংসাটা প্রকটভাবে ছিল। আমি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে না হলেও নিশীথ প্রামাণিকের চারপাশে যারা ছিল তাদের 48 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখলাম এবং তাদের মধ্যে থেকে অনেকে গ্রেপ্তার হয়েছেন, বিজেপির যারা কর্মী নেতারা রয়েছেন। কিন্তু উদয়ন গুহ বা আরাবুল ইসলামদের বিরুদ্ধে কোন ব্যবস্থাটা নিচ্ছে রাজ্য পুলিশ? উদয়ন গুহ কাল যে কথাগুলো বলেছিলেন, মাফ করবেন পরশু যে কথাগুলো বলেছিলেন, এবং কাল জবাব চায় বাংলাতে বসে যে কথা বলেছেন সেটা আপনাদের শোনাবো। পরশু উদয়ন গুহ যে ঘটনাগুলো চোখের সামনে দেখেছিলেন তার ঠিক আগেই উদয়ন গুহর যে বক্তব্য, সেই বক্তব্য আবার শোনাবো। আমাদের শপথ নিতে হবে একটা বিজেপি যেন আর বুড়িরহাটের রাস্তায় বেরোতে না পারে। নিশীথের কাজ, নিশীথের যে গুন্ডামি, তার খেসারত দিতে হবে এইখানকার বুড়িরহাটের যারা বিজেপি কর্মী আছে তাদের। আপনার যে বিতর্কিত মন্তব্যগুলো কাল এবং আজও আমরা যেভাবে আপনাকে যে মুডে দেখছি, যে রণংদেহী মেজাজে দেখছি, আমরা ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখছি, আপনি কি ক্ষমা চাইবেন? আমি নয়, বাংলার মানুষ, বাংলার বিরোধীরা হয়তো আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে বলছেন। আপনারা যারা এই প্রশ্নগুলো খুব সহজভাবে নেন, একদম চোখে চোখ রেখে প্রশ্নটা করছি, আপনি কি ক্ষমা চাইবেন আপনার যে বিতর্কিত মন্তব্যগুলো করছেন, আপনার উস্কানিমূলক মন্তব্য অনেকে বলছেন তার জন্য? উদয়নবাবু, কার কাছে বিতর্কিত মন্তব্য করেছি? আর বিতর্কিত মন্তব্য হয়তো আপনার চ্যানেলের কাছে বিতর্ক মনে হতে পারে, আমার বিরোধীর কাছে বিতর্ক মনে হতে পারে, আমার বন্ধুর কাছে সেটা সঠিক মনে হতে পারে। তাই কোনটা বিতর্কিত আর কোনটা সঠিক সেটা বিচার করবার অধিকার আপনারও নেই, আমারও নেই। কাজেই আমি যেগুলো বলছি পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী সঠিক কথা বলছি এবং এই কথাগুলো আমি ভবিষ্যতেও বলে যাব। বাহ, চমৎকার চমৎকার, থ্যাংক ইউ সো মাচ উদয়ন গুহ। কালকেও চমৎকার বলেছি, আজকেও বোধহয় চমৎকার বলতে হবে। কেয়া ঘোষের কাছে শুরুতেই আসছি। উদয়ন গুহ ক্ষমা চাইবেন না, উদয়ন গুহ দুঃখিত নন ওনার বক্তব্যের জন্য, কিন্তু তারপরে আমরা দেখেছি বিজেপির একের পর এক পার্টি অফিস এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং গোটা কোচবিহার জুড়ে আমরা হিংসার ছবি দেখেছি। এটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে হয়নি। মজার কথা, আজকে আপনাদেরই দলের নেতা কর্মীদেরকে প্রিজন ভ্যানে তোলা হলো এবং গ্রেপ্তার করা হলো এবং 88 জন যেরকম আইএসএফ কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল, ঠিক আজকেও নন বেলেবল সেকশনে এফআইআর করা হয়েছে এবং এটার মধ্যে গোটাটাই বিজেপির যারা কর্মী সমর্থক তাদের নাম রয়েছে। কি বলবেন? দেখুন ময়ূক, হীরক রানীর দেশে আইন কানুন সর্বনেশে। এখানে নিজেরাই আইন তৈরি করেন, এদের মতনই আইন চলে। এবং সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে যে মার খেলো বিজেপি, আবার কেসও খেলো বিজেপি। এবং এটা আপনি যেটা বারে বারেই বলছেন, কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে আরেক বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এখন যা অবস্থায় দাঁড়িয়েছে, এই সব উদয়ন গুহ মার্কা লোকজন তারাই তো চালাচ্ছে। আর আপনি কেন খালি উদয়ন গুহর কথা বলছেন ময়ূক? আমি খুব আপত্তি জানাচ্ছি। উদয়ন গুহ যদি দায়ী হয়ে থাকেন, দোষী হয়ে থাকেন, তার থেকে আরও 100 গুণ বেশি দায়ী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আপনার মনে আছে, তিনি এই রাজ্যের একজন দলীয় একজন কর্মী, দলীয় নেতা। তিনি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, কিন্তু তিনি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের যা নিদান দিয়েছিলেন, এবং তারপরে আমরা দেখলাম নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে যেভাবে তাকে আক্রমণ চালানো হয়েছিল। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রাজ্যের পুলিশ প্রশাসন, যারা নাকি এত সক্রিয়, তারা কেন তার বিরুদ্ধে সুমোটো মামলা রুজু করেনি? তারা কেন সুমোটো মামলা রুজু করেনি? উত্তরবঙ্গ মামলা রুজু করার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, উদয়ন গুহ, এদের দুজনের বিরুদ্ধে সুমোটো মামলা এই রাজ্যের পুলিশ প্রশাসন কেন রুজু করেনি? কারণ তারা মানুষকে উস্কেছেন, এবং তার উস্কানোর ফলস্বরূপ আমরা দেখলাম নজিরবিহীনভাবে রাজ্যের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার উপরে এই আঘাত, তার উপর হামলা। কেন এটা হবে? এটা কিন্তু আমরা নতুন জিনিস দেখছি না, আমরা আগেও দেখেছি। এটা এখন নিশীথ প্রামাণিক, তিনি আমাদের মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের বহু নেতা, আমাদের বহু কর্মী, তাদের উপরে অত্যাচার করে, তাদের বাড়ি ভেঙে, তাদের মা বোনদের শ্লীলতাহানি করে তাদের উপরে কেস দেওয়া হয়েছিল। আমি তো হাঁসখালির ঘটনাটাও মনে পড়ছে ময়ূক। হাঁসখালিতে কোনো রাজনৈতিক ব্যাপার তো ছিল না, সে পরিবার তো রাজনৈতিক পরিবার বলে অন্তত জানা নেই, কিন্তু সেই পরিবারের, আপনার মনে আছে নিশ্চয়ই, তার পরিবারের দাদাদের নামে চার্জশিটে দেওয়া হয়েছিল। সেই ঘটনাটা হচ্ছে এখানে, যে এই রাজ্যের তৃণমূলের তকমা থাকলে যা ইচ্ছা করে পার পাওয়া যাবে, কিন্তু যারা বিরোধী তাদের কোনো ছাড় নেই, বরং তাদের নামে মিথ্যে মামলা রুজু করে তাদের হাজতবাস করানোর এখন একটা পরিকল্পনা চলছে। আপনি যেটা বললেন ডরকা মাহল, একেবারেই সত্যি, একদম সত্যি কথা, সঠিক কথা। এই একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রাজ্যের গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ করার প্রয়াস করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু চলবে না। আমি আপনার চ্যানেলে বসে বলছি, আমার রাজ্য সভাপতিও দাবি করেছেন, আমরাও চাইছি 355 ধারা জারি হোক। এই পুলিশকে যেভাবে দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে, দলীয় কাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা বন্ধ করা দরকার। একদম একদম। এবং তার পাশাপাশি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসছে নওশাদ সিদ্দিকীকে নিয়ে। আমি সেই ব্রেকিং নিউজটার দিকে একবার নজর দেবো। ফের জামিন খারিজ নওশাদ সিদ্দিকীর। ভাঙড় কাণ্ডে জেলেই থাকবেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, 14 দিনের জেল হেফাজত নওশাদ সিদ্দিকীর নির্দেশ বারুইপুর আদালতে। অর্থাৎ জামিন খারিজ হচ্ছে না নওশাদ সিদ্দিকীর। ফের জামিন খারিজ নওশাদ সিদ্দিকীর। ভাঙড়কাণ্ডে জেলেই আইএসএফ বিধায়ক থাকবেন, 14 দিনের জেল হেফাজত নওশাদের নির্দেশ বারুইপুর আদালতের। এবং তার পাশাপাশি আমরা বিতর্কে ফিরছি। আমি যেহেতু শামসুর আলী মল্লিক এই মুহূর্তে আইএসএফ এর তরফ থেকে রয়েছেন, শামসুর আলী মল্লিকের কাছে যাব। কিন্তু শামসুর ভাই, আমি একটা ছবি, একটা প্রতিক্রিয়া, যেটা গোটা বাংলায় ভাইরাল হয়ে গেছিল, নওশাদ সিদ্দিকীর একটা ক্লিপ, সেই ক্লিপটা রিপাবলিক বাংলাতে আমরা টানা ক্যামেরা নিয়ে দেখিয়েছিলাম সেই দিন, যেদিন ধর্মতলায় আপনাদের মিছিলটা ছিল। সেই ক্লিপটা একবার দেখতে চাই, নওশাদ সিদ্দিকী আসলে কি বলেছিলেন। অদ্ভুতভাবে নিশীথ প্রামাণিকের গাড়ি ভাঙার মতনই নওশাদ সিদ্দিকীরও গাড়ি ভেঙেছিল, সেই ক্লিপটা ভাইরাল হয়েছিল। কিন্তু তারপরে নওশাদ সিদ্দিকী কি বলেছিলেন, কিসে এত ভয় ছিল, একবার দেখে নিই। এখানে কতজন দাঁড়িয়ে আছেন বলুন তো, পুলিশের গুলি খেতে প্রস্তুত? হাত তুলে দেখান তো। প্রথম গুলিটা যদি আমার বুকে লাগে আপনারা খাবেন তো? খাবেন তো? আমি এখন থেকে টাইম দিয়ে দিলাম, যদি না আজকে অ্যারেস্ট হয় প্রোগ্রাম শেষ হওয়ার পূর্বে, নওশাদ সিদ্দিকী কি জিনিস, আব্বাস সিদ্দিকী ছোট ভাই কি জিনিস, আজকে কলকাতা রাত যাবে। বিধানসভার গেটে গাড়ি লাগিয়ে রেখে দেবো, মমতা ব্যানার্জি ঢুকবে আর বেরোবে, দেখবে ওর দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে, ওর দলের গুন্ডারা একটা বিধায়ককে কিভাবে আক্রমণ করেছে। এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে। শামসুদ্দা, সেই গাড়ি আর দাঁড় করানো যায়নি বিধানসভার সামনে, এবং আমি হাসবো না কাঁদবো আমি জানি না, কিন্তু নওশাদ সিদ্দিকীর এই বক্তব্যের পরে নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে পুলিশের হয়তো মনে হয়েছে, আপনারা বারবার বলেছেন পুলিশের কি কারণে মনে হলো যে নওশাদ সিদ্দিকী একটা সন্ত্রাসবাদীর মতন ব্যবহার করতে পারে, দেশ থেকে পালিয়ে যেতে পারে, তার বেলটা রিজেক্ট কেন করা হচ্ছে? সত্যি তো এই গাড়িটা যদি ভাঙা গাড়ি আজকে বিধানসভার বাইরে দাঁড় করিয়ে রাখা হতো, সেটা কি বাংলার সবচেয়ে বড়, সবচেয়ে খতরনাক
একটা ঘটনা ঘটে যেত এবং সে কারণে নওশাদ সিদ্দিকীকে এতদিন জেলে রাখাটা প্রয়োজন, কি বলবেন? বেলটা কিন্তু পুলিশ রিজেক্ট করছে না। অবশ্যই আদালতের পার্টে আদালতের অবশ্যই আমরা সমস্ত কিছু মাথায় রেখে বলছি, কিন্তু ধারাগুলো কেসটা সেটা তো নিশ্চয়ই পুলিশ দিচ্ছে, সেটা তো তুমি দিচ্ছ না। অনির্বাণ, না, শামসুলবাবু বলেনি, আমি বলছি। অবশ্যই একদম ঠিক বলেছেন যে পুলিশ মামলাগুলো দিচ্ছে, এবং আমরা প্রথম থেকেই বলে আসছি রাজনৈতিক কারণে তাকে বন্দি করে রাখা হয়েছে। পুলিশ মারাত্মকভাবে দলদাসের কাজ করছে, পুলিশকে প্ররোচিত করছেন, পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে, তাই পুলিশ ওভাবে কাজ করছে। স্পেসিফিক্যালি আমরা এটা বলতে চাই, এটা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত দিন হয়ে গেল, 38 দিন এই যুবকটা জেলবন্দি হয়ে রয়েছে। তিনি বিধায়ক, নির্বাচিত জনপ্রতিনিধি। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী খেলা মেলা ইত্যাদি নিয়ে অনেক বক্তব্য রাখতে পারেন, কিন্তু এই বিষয়ে উনি কোনো মন্তব্য রাখছেন না কেন? বাংলার মানুষ দাবি করছে আপনি কথা বলুন। আপনি মুখ বন্ধ করে আছেন কেন? সব বিষয়ে আপনি কথা বলেন, এই বিষয়ে আপনার মুখটা বন্ধ কেন? কোথায় আপনার ভয়? নওশাদ সিদ্দিকী, আমি মনে করি একদম ঠিক কথা যে ওর দলের গুন্ডাদের, যারা গুন্ডামি করেছে, যারা অসভ্যতা করেছে, তারা সেই অসভ্যতার মানে ঘটনাটা বিধানসভার সামনে যদি রাখে, গোটা বিশ্ব সেটা দেখবে, এটাতে ওনার ভয় আছে। আর আমি যেটা বলতে চাই যে একদম সঠিক কথা যে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, গণতন্ত্রের ওপরে আস্থা নেই। নির্বাচিত হবেন, মানুষ ভোট দেবেন, এ ব্যাপারে ওনার আস্থা নেই। নওশাদ ভাই একদম ঠিক বলেছেন যে নিরপেক্ষভাবে যদি ভোটটা করতে দেয় আমি আরেকটা বিরোধী বিধায়ক পাবো। নওশাদ ভাই একদম সঠিক কথা বলেছেন। আমি বলতে চাইছি বিরোধীদের উনি কণ্ঠস্বর রোধ করছেন কেন? আজকে ঠিক সেম, আজকে কেন্দ্রের মন্ত্রী নিরাপদ নন, তার কনভয়ে হামলা হলো, আর দেখা গেল তারই দলের লোকেদের। আমার সঙ্গে রাজনৈতিক ফারাক থাকতে পারে, আমার সঙ্গে মতাদর্শগত ফারাক থাকতে পারে, কিন্তু তারই দলের কর্মীদের, ঠিক নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে, আইএসএফ এর ক্ষেত্রে যা ঘটেছিল, আইএসএফ আর বিজেপি একই জায়গায় দাঁড় না, করিয়ে দিয়েছে এটা তৃণমূল হয়তো সরকার। অনির্বাণ বাবুরা বলবেন এরপরেই, কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো বলার মানে পরে আপনি বলছেন যে আপনি আইএসএফ এর প্রেসিডেন্ট, আপনি আইএসএফ প্রেসিডেন্ট হয়ে কার্যত নিশীথ প্রামাণিকের সাথে যা হয়েছে সেটাকে কন্ডেম করছেন, এবং যারা বিজেপি কর্মী তাদের গ্রেপ্তারিতে আপনি বলছেন ভুল হয়েছে। নিশ্চয়ই আমি বলছি, কারণ এটাও বিরোধী কণ্ঠস্বরকে রোধ করা। কার্যত তো আপনি তৃণমূল বিরোধী হতে গিয়ে বিজেপির সাথে হাত মেলাচ্ছেন বলবে অনির্বাণরা। এটা বলবেন, ওনারা বলবেন, কিন্তু বিষয়টা হচ্ছে নওশাদ সিদ্দিকী কিংবা নিশীথ প্রামাণিক নন, বিষয়টা হচ্ছে গণতন্ত্র আক্রান্ত, বিষয়টা হচ্ছে যে বিরোধী কণ্ঠস্বর আক্রান্ত, বিষয়টা হচ্ছে বিরোধিতা সহ্য করতে পারি না, এটা বারবার মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করছেন। আর যদি রাজনৈতিক সক্ষতার কথা বলেন, সে রাজনৈতিক সক্ষতার তো আমাদের অনির্বাণবাবু সবচেয়ে ভালো বলতে পারবেন। রাজনৈতিক সক্ষতা এই রাজ্যের বিজেপির সঙ্গে বিরোধিতার জায়গা থাকলেও ওপরে গিয়ে নিজের ভাইপোকে বাঁচানো, ভাইপো বউকে বাঁচানো, এসব তো উনি করে বেড়াচ্ছেন। রাজনৈতিক সক্ষতা কার সঙ্গে উনি রক্ষা করছেন, সেটা কেবলমাত্র পরিবারকে বাঁচানোর জন্য। অনির্বাণ কি বলবে? পাথর পড়ল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে, মার খেলো বিজেপি, কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা হলো বিজেপির বিরুদ্ধে। মানে যারা মার খেলো তাদের বিরুদ্ধেই মামলা হলো, এবং ধারাগুলো তুমি দেখো, তোমাকে আমি দিয়েও দিতে পারি কাগজটা। মানে এই আইএসএফ এর যে কৌশল, সেই কৌশলই এখন নিশীথের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। ন্যারেটিভের প্রশ্ন আমি পরে আসছি, একটু অবজেক্টিভ রিপোর্টিংয়ের জায়গাটায় যদি যাওয়া যায়। 36টা গাড়ির কনভয়, অসংখ্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং নিশীথবাবুর নিজস্ব সমর্থক বাহিনী, তাদের সঙ্গে একাধিক দা কাটারি ইত্যাদি, আধুনিক আগ্নেয়াস্ত্র একাধিক, বহু কার্তুজ, এই সব মিলিয়ে তারা কর্মসূচি ছিল, গেছিলেন, কর্মসূচি সেরে যে রাস্তা দিয়ে প্রোটোকল অনুযায়ী ফিরে আসার কথা, সেখান থেকে ফিরতে হঠাৎ করে দিকবদল করলো গোটা এই আন্তরাষ্ট্র। পুলিশ জানতো না যে দিকবদল করার কথা। তার মানে তুমি বলছো, আমি এই কারণে বলছি, তুমি একটা বড় অভিযোগ করতে পারছো। আমি কোনো অভিযোগই করছি না, আমি এমওএস হোম আমাকে বলতে দাও। সে যদি কোনো গাছতলাতেও দাঁড়ায়, সেইটার যে সমন্বয়টা, সেটা রাজ্য পুলিশ এবং সিআইএসএফ এবং এমওএস হোম বলতে দাও। আমি সেখানেই আসছি। তুমি ওপেনলি বলো তাহলে যে তৃণমূল কংগ্রেস, বা তুমি মনে করছো, বললো, আমি তো ক্যামেরার সামনে বলছি, ওপেনলি তো বলছি, সিআইএসএফ এরও হয়তো কোনো ভূমিকা থাকতে পারে। আমি বলছি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার নিজস্ব সিকিউরিটির প্রোটোকল রয়েছে, এবং তাদের রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা করেই কাজ করার কথা, কোনো ভুল নেই।
এবং এই কারণেই এত হাই সিকিউরিটি যারা পান তারা আগে থেকে বলে দেন যে কোন রুটে আমরা যাতায়াত করব, সেই অনুযায়ী যাকে বলে বন্দোবস্ত করা, সেইটা করা থাকে। এবার নিশীথবাবু যদি তার এন্তুরাজকে বলেন যে আমি এখান থেকে প্রোটোকল ব্রেক করে ওই রাস্তায় যাব, সেটা পুলিশকে যদি না জানান, পুলিশ আগে থেকে তো সব আদেশ পাবে তুমি না। প্রোটোকলের কচকচানি দিচ্ছ অনির্বাণ, কিন্তু আমাকে একটা কথা বলো, নিশীথ প্রামাণিককে কি পাসপোর্ট লাগবে কোচবিহারে কোথাও ঘুরতে বেড়াতে? বলতে তো দেবে, বলতে তো দেবে। শাসকের থেকে কি একটা স্ট্যাম্প নিয়ে নিতে হবে নাকি? এই দেখো, তুমি যে এতবার আটকাচ্ছ না, এতেই বোঝা যাচ্ছে তুমি কিছু লুকাতে চাইছো। আমি লুকাতে চাইছি না, আমি ভাবছি শাসক কি লুকাতে চাইছে। 355 ধারা জারি করতে চাইছে, যে যারা জারি করার দাবি করছে তারা কি ভুল করছে না ঠিক করছে? তোমার কথাতে মনে হচ্ছে 355 56 যা ওদের ক্ষমতায় আছে, যা যতটা সিট দ্বারা এখনো বাকি আছে করে দিক, করে দেখিয়ে দিক। পারবে না। এক, আমার যেটা বলছিলাম কমপ্লিট করতে দাও। প্রোটোকল অনুযায়ী যে রাস্তা দিয়ে ফেরার কথা এই বিশাল আন্তরাষ্ট্রটা, তারা ফেরেনি। এটা পুলিশের দোষ নয়, পুলিশের দায় হতে পারে না, কারণ তাকে জানাতে হবে যে আমি এই পয়েন্ট এ টু পয়েন্ট বি এই রুট ধরে যাব। উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই রুটটা ব্রেক করেছেন। কেন না, গ্রামবাসীরা তাকে কালো পতাকা দেখাচ্ছিলেন। পুরোটা নিয়ে আমি শেষ করে নিই, এক সেকেন্ড। পুরোটা নিয়ে হামলে পড়লেন, পুরোটা নিয়ে হামলে পড়লেন। হামলে পড়ার পর যে জিনিসটা করেছেন তার রিটালিয়েশন যদি আইনি পথে পুলিশ করে ঠিক করেছে। আরে এই নিশীথ প্রামাণিক হন, নওশাদ হন, এই একই কথা শুনেছেন আপনার মনে আছে যে কেন উনি হাতিশালার দিকে গেছিলেন? আরে উনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আর ইনি হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। উনি আচমকা রুট বদল করে যারা প্রতিবাদ দেখাচ্ছেন তাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়তে পারেন না। কেয়াদি, আপনাকে একটু জানতে হবে, যারা প্রতিবাদ করছেন তাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়তে পারেন না। ওখানে তলে তলে রাজবংশীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। কেন জানেন? ওনার গাড়িতে পাথর মারাটা কি জাস্টিফাইড? বর্মনকে বিএসএফ খুন করেছে, প্রেম কুমার বর্মনকে বিএসএফ খুন করেছে। এইটা রাজবংশী কমিউনিটি আপনাদের বিরুদ্ধে চলে গেছে, আপনাদের বিরুদ্ধে চলে গেছে। এই কারণে কিছু একটা ঘটাতে হবে, কিছু একটা ঘটাতে হবে। সেই কারণে প্রোটোকল ভেঙে ঘটাও, প্রোটোকল ভেঙে প্রতিবাদীদের উপর ঝাঁপিয়ে পড়ো। অতগুলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কি করছিল? জেড প্লাস সিকিউরিটি কি করছিল? আপনাদের মুখে নামতে এসছে 180টা বুলেটের দাম, 180টা বুলেটের ক্ষত। আপনারা রাজবংশী যুবককে খুন করিয়েছেন, আপনারা রাজবংশী যুবককে খুন করিয়েছেন। আপনারা নির্লজ্জ, আপনারা নির্লজ্জ। যে উত্তরবঙ্গে এত ভোট পেয়েছেন সেখানে রাজবংশীদের আপনারা খুন করাচ্ছেন, আপনারা খুন করাচ্ছেন, বিএসএফ কে অপব্যবহার করছেন। যদি সাহস থাকে, যদি সাহস থাকে মন্ত্রীকে বলতে যান, প্রেম কুমার বর্মনের বাড়িতে দুজনকে আমি একটু বলবো। নিশীথ প্রামাণিকের বক্তব্যটা একবার শুনবো, একবার নিশীথ প্রামাণিকের বক্তব্যটা শুনি, তারপরে আসছি। নিশীথ প্রামাণিকের বক্তব্য শুনি। রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে, মানুষকে পাশে রাখতে না পেরে এখানে একেবারে প্রাণ নাশ করে যে ক্ষমতা দখল সেটার চেষ্টা চলছে, মরিয়া চেষ্টা চলছে বলে আমার মনে হয়। যদি প্রাণে মেরে ফেলবার ইচ্ছে থাকে, তৃণমূল কংগ্রেস জানিয়ে দেবে কোথায় মারবে, কখন মারবে, নিশ্চিতভাবে সেখানে গিয়ে হাজির হবে। প্রয়োগ করা হয়েছে এই উস্কানিমূলক বক্তব্য, এই হেড স্পিচের জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে বলে আমি মনে করছি। পুলিশকে একেবারে লেলিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে একেবারে নির্দিষ্ট করে তাদের বলে দেওয়া হয়েছে যে তোমরা বেছে বেছে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে ঘেরাও করে রাখো, তাদের যারা বাড়ি থেকে বেরোতে না। আমি কৌস্তব চ্যাটার্জির কাছে যেতে চাই, সিপিআইএম মুখপাত্র। কৌস্তব, আমি কিছুক্ষণ আগেই একটি খবর দেখছিলাম, সেই খবরটি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী। কোনো সিভিক ভলেন্টিয়ার ভালো কাজ করলে তিনি কনস্টেবল হতে পারেন। নবান্ন সূত্রে খবর, আজ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠকে এমন প্রস্তাব পাশ করানো হয়েছে, এবং এমনই প্রস্তাবে মানে সিভিক ভলেন্টিয়াররা যদি ভালো কাজ করে, অর্থাৎ প্রমোট করার ক্ষেত্রে কনস্টেবল বানানো হতে পারে। প্রশ্ন উঠছে, পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মী হিসাবে কি এই সিভিক ভলেন্টিয়ারদেরও ব্যবহার করা হবে? মানে আমরা এই আলোচনাটা করছি এমন একটা সময় যেখানে আমরা দেখছি আইএসএফ কর্মীরাই শুধু জেলে যাচ্ছিল প্রথম দিকে, আমরা যেখানে দেখছি যে বিজেপি কর্মীরা আজকে জেলে যাচ্ছে, সিপিএম এর কর্মীরা জেলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস কোন বর্মটা পড়ে আছে যে বর্ম থেকে কোনো কিছুতে তারা জেলে সাধারণত যায় না? না যাচ্ছে আসলে? পার্থ চ্যাটার্জিরা তো সবাই জেলে। কোনো চোর ভালো করে চুরি করতে পারলে বিধায়ক যদি হতে পারে, কোনো চোর ভালো করে চুরি করতে পারলে এখনও মানকে আর পার্থর কনস্টিটুয়েন্সি সেখানের পরিষেবা পেতে যদি মানুষকে জেলে যেতে হতে পারে, তাহলে কোনো কনস্টেবল হতে পারে। এসব তো করবেন, আসলে এসব টোপ দিচ্ছেন খুঁড়োর কলের মতো। আমি শুরুতে যে কথা বলবো
যে আমি ছোটবেলা জানো তো ময়ূক, আমি মাকে জিজ্ঞেস করেছিলাম প্রথম, আমার ছোটবেলা মাকে, যে এই যে হিজ মাস্টার্স ভয়েস এটা কি, মানে এটা HMBর যে কুকুরটা এটা কি। এই যে এখন আমাদের প্রশাসনের অবস্থা হচ্ছে হিজ মাস্টার্স ভয়েস, এখন তো হার নেই, এখন হিজ হয়ে গেছে, সব ভাইপোর দখলে চলে গেছে, ভাইপো হচ্ছে হিজ আর কুকুর হচ্ছে দলদাসে পরিণত হয়েছে। আচ্ছা বলা যাবে না কলির মন্দার বোস, বলা যাবে না, বলা যাবে না মানিক ভট্টাচার্য 75টা দেশে নাকি গেছে, পরিবার নিয়ে নাকি 75টা দেশে ভ্রমণ করেছে, তৃণমূলের একজন সামান্য MLA কলির মন্দার বোস বললে, যদি CPIM বলে, যদি বিজেপি বলে, যদি ISF বলে, যদি রিপাবলিক বাংলায় চোখে চোখ রেখে দেখানো হয় কলির মন্দার বোস কটা দেশে গেছে, যদি বলা হয় তার মানে কি সব এক হয়ে গেল? চোরকে চোর বলা যাবে না, ডাকাতকে ডাকাত বলা যাবে না, লুটেরাকে লুটেরা বলা যাবে না? আচ্ছা দাদা তো ঠিক বলছিলেন, ISF এর রাজ্যের নেতা তো ঠিক বলছিলেন। আচ্ছা পুলিশকে বোম মারার কথা বললেন, তৃণমূলের B টিমকে মারার কথা বললেন, জোড়াপাতায় যারা দাঁড়িয়েছিল বীরভূমে পঞ্চায়েত ভোটে, তারপরের দিন মুখ্যমন্ত্রী গিয়ে বললেন কিছু মনে করবেন না, কেষ্ট ওর শরীরে অক্সিজেনটা একটু কম যায়। পুলিশকে বোম মারার কথা যে বলছে, এখন তো জেলে আছে, 24 কিলো নাকি রসে বসেন, পার্থ চ্যাটার্জি তো রসে বসে আছে, তাই জন্য অন্য অপরাধীরা খেপে উঠছে, ছুঁড়ে টুড়ে মারছে কি সব। আসলে অনুব্রত যে রসে বসে নেই এটা বোঝা যাচ্ছে, 24 কিলো ওজন কমেছে। কিন্তু এই অনুব্রতরা যখন পুলিশকে মেরেছে, এই অনুব্রতরা যখন তৃণমূলের কর্মীদের গাঁজা কেস দিয়েছে, তখন মমতা ব্যানার্জি কোথায় ছিলেন? আসলে উনি কোনো কথা বলেননি, তার কারণ উনি আজ মানিকদের, পার্থদের, অনুব্রতকে দল থেকে তাড়াতে পারছেন না, কারণ সবাই তাহলে বলবে যে আমি টাকা, আমরা টাকা পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডকে দিয়েছি। আর হিজ মাস্টার ভয়েস কুকুর প্রশাসন দলদাসে পরিণত হয়েছে, দলদাস। পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের টাকা লোপাট করা, পুলিশের কাজ হচ্ছে টাকা এই জেলাগুলো থেকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পশ্চিম বর্ধমানের জেলাগুলো থেকে কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, তা হচ্ছে কলকাতায় ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছানো। এই পুলিশ দলদাসের কাজ পরিণত হয়েছে, পুলিশ মানুষ আর পুলিশের উপর ভরসা করতে পারছেন। বেশ, আমি পুলিশের উপর ভরসা করতে পারছি কি পারছে না সেটা তো একটা প্রসঙ্গ, কিন্তু 355 ধারা লাগু করাই যেন একটাই উপায়। বিরোধীরা বলছেন আইন শৃঙ্খলার তলানিতে গিয়ে পৌঁছেছে, বামেরা বলছে পুলিশ দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, পক্ষপাত দুষ্ট। ISF পর্যন্ত বলছে বিজেপির সাথে আজ যেটা হয়েছে সেটা খারাপ। 355 ধারা লাগু করাই কি তাহলে ভরসা, এবং সেটা কি এভাবে করা যায় কি আদৌ? প্রথমে রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো দেখে নিই এবং তারপরে সুস্মিতা সাহা দত্তের কাছে যাচ্ছে আইনজীবী। তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে পুলিশ, এটা আমরা প্রত্যেকেই দেখেছি। আমি জানি না যারা এই ধরনের মামলা দায়ের করছেন তাদের ন্যূনতম মেরুদণ্ডটুকু কাজ করছে কিনা। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে পুলিশি ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, পুলিশের নিচুতলার কর্মীদের মেরুদণ্ড সেটাকে ভেঙে দিয়েছে। নিশ্চিত প্রামাণিক একটা বন্ড ক্রিমিনাল, নিশ্চিত প্রামাণিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন 40টা গাড়ির কনভয় এবং প্রত্যেকটা গাড়িতে সমাজবিরোধী, সশস্ত্র সমাজবিরোধী নিয়ে যাওয়া, এলাকায় ত্রাস সৃষ্টি করা, এটা তার কাছে নতুন নয়। সুস্মিতা সাহা দত্তের কাছে যাচ্ছি। সুস্মিতা সাহা দত্ত, আমি দেখলাম প্রথমে দিলীপ ঘোষ বললেন, তারপরে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সবাই বলছেন এবং এটা অদ্ভুতভাবে বলছেন যে পুলিশের যে ক্ষমতা সেই ক্ষমতাটা ছিনিয়ে নাও, কেন্দ্রীয় বাহিনী যাতে এই কাজটা করে, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা দেখে এবং পঞ্চায়েত ভোটটা করে, এই ব্যবস্থা করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে বসুন, কিন্তু পুলিশের কোনো ক্ষমতা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে না থাকে। কি বলবেন, এটা কি সম্ভব নাকি এরকম ভাবে? দেখুন, এই রাজ্যে যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, সেটা একটা যে কোনো বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েও বলতে পারবে। তৃণমূল আশ্রিত গুন্ডাদের সম্বন্ধে আলোচনা করব না, কেন ওদের সম্বন্ধে যত আলোচনা কম করা যায় ততই ভালো। আমি খালি বলছি যে প্রত্যেকটা পেশায় যখন আমরা ঢুকি তখন সেখানে আমাদের একটা শপথ নিতে হয়। আমি যখন বার কাউন্সিলে এনরোলড হলাম আইনজীবী হিসেবে, আমাকে সেখানে একটা ডিক্লারেশন দিতে হয়েছে যে আমি আমার যা কর্তব্য তাতে অনড় থাকবো। তেমনি পুলিশ যখন ফোর্সে জয়েন করে তখন যে কোনো পুলিশ কর্মীকেই তার কর্তব্যে সে অবহেলা করবে না, তার একটা শপথ নিতে হয়। সেই কর্তব্যগুলো কি? সেগুলো প্রাথমিকভাবে পুলিশের কাজ হচ্ছে মানুষকে সুরক্ষিত রাখা। কোনো ঘটনা যদি ঘটে তখন সেখানে খুব ট্রান্সপারেন্টলি, সে নিরপেক্ষভাবে সে তদন্ত করা। কোনো রকম কোনো কেওটিক সিচুয়েশন যদি হয় তখন সেটা কঠোর হাতে দমন করা।
এখন পুলিশকে যদি সেখানে একটা ট্রান্সফারের জুজু দেখিয়ে সেখানে ভয় দেখিয়ে রাখা হচ্ছে, তবে পুলিশকে বুঝতে হবে ট্রান্সফার তো একটা যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের, বিশেষ করে ফোর্সে যারা আছে, পুলিশ ফোর্সে যারা আছে, তাদের কাছে ট্রান্সফার একটা সার্ভিস কন্ডিশনের মধ্যে পড়ে। তো সেখানে পুলিশকে এবারে বুঝতে হবে যে কোনটা বেশি সম্মানের। পুলিশকে বুঝতে হবে যে যারা ভাঙড়ের ওই ঘটনা ঘটিয়েছিল, যেখানে আমাদের আপনাদের আর বাংলারও একজন সাংবাদিক, আমার মনে আছে একজন মহিলা সাংবাদিক, তিনি আক্রান্ত হয়েছিলেন, মধুকল্পিতা, তিনি আক্রান্ত হয়েছিলেন। তো সেখানে তাকে সেই শক্ত হাতে সেই দুষ্কৃতীদের দমন করা, সেটা বেশি না। কিন্তু সুস্মিতাদি, আমাকে একটা কথা বলুন, আপনি ভাঙড়ের প্রসঙ্গ তুললেন, ভাঙড়েও আমরা দেখেছি, সুস্মিতাদি, ভাঙড়েও আমরা দেখেছি যে আরাবুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আইএসএফ এর তরফ থেকে বারবার বলছিল, এবং নওশাদ সিদ্দিকী তো ওপেনলি বলছিলেন যে যতক্ষণ আরাবুল ইসলাম গ্রেপ্তার না হবে, আরাবুল ইসলাম এখনো গ্রেপ্তার হয়নি, নওশাদ সিদ্দিকী 30 দিনের ওপর জেলে আছেন। নিশীথ প্রামাণিক, MOS হোম, অমিত শাহের ডেপুটি, নিশীথ প্রামাণিকের জায়গায় কালকে অনির্বাণ ব্যানার্জিও MOS হোম হতে পারে। কিন্তু যে চেয়ারটা, সেই চেয়ারটার যে গুরুত্ব, সেই চেয়ারটার যে গরিমা, এরকম ভাবে আদলা ইট দুম দাম করে মারা যায় এভাবে, এবং যারা মারছে তাদের বিরুদ্ধে কি আদৌ ব্যবস্থা নেওয়া হয়েছে? অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে বিজেপির যারা কর্মী সমর্থক তারাই নিশীথ প্রামাণিকের গাড়িতে ভাঙচুর করেছে, তারাই বোমাবাজি করেছে। এটা কি সম্ভব? এটা অদ্ভুত চলছে চারিদিকে, এটা একেবারেই অ্যাবসার্ড, এবং এটা একদমই মন গড়া। এবং আজকে আপনি আরাবুলের কথা তুললেন, আমি প্রথমেই বললাম এই সমস্ত গুন্ডাদের বিষয় আলোচনা করতেই আজকাল আমার বিবমিষার জন্ম হয়। তো যাই হোক, আলোচনাটা যখন উঠলো, আজকে আমি আইএসএফ এর কর্মসূচি নিয়ে বলার এখতিয়ার আমার নেই, কিন্তু মেবি হয়তো ভাঙড়ের ঘটনাটাতে পুলিশ যদি শক্ত হাতে দমন করতে পারত, তাহলে হয়তো পুরো এন্টায়ার সিচুয়েশনটাই অন্যরকম হয়ে যেত। মেবি একটা ধর্মতলাতে অত বড় কর্মসূচি নেওয়ার প্রয়োজনও হয়তো পড়তো না। পুলিশ কাজ করছে না কেন? সুস্মিতা দি, অনির্বাণও আছে, আপনারা টক্কর ফ্রেমে রয়েছেন, পুলিশ কাজ করছে না কেন অনির্বাণ? দিদির সাথে টক্কর যেতে চাই না, আমি দুটো জিনিস বলছি। কিসের ভয় দেখাচ্ছ? পুলিশ কি অসহায়? পুলিশ এখন নিষ্ক্রিয় থাকাটা পুলিশ অসহায়। তার কারণ হচ্ছে পুলিশকে ট্রান্সফারের জুজু, পুলিশকে যে কোনো ভুলভাল ডিসিপ্লিনারি প্রসিডিংসের নিয়ে আসার জুজু, সেগুলো তো পুলিশকে দেখানো হচ্ছে। আরে বাবা, বড় বড় পুলিশ কর্তাদের তাদেরকে দেখানো হচ্ছে, ছোট নিচু ভয় দেখাতে হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমরা দেখেছি কে কাকে ভয় দেখাচ্ছে। ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে, দিদিভাইকে জিজ্ঞাসা করলেন 355 ধারার কথা, দেখলেন তো কিরকম সুকৌশলে পাশ কাটিয়ে গেলাম। এটাই আপনাকে বলছিলাম, মুখে বলবে 355 356 মাঝে মাঝে নসংখ্যা গুণার মতো, বাস্তবে করবে না, করতে পারবেও না। তার কারণ হচ্ছে তার জন্য কিছু পলিটিক্যাল গ্রাউন্ড দরকার, রাজনীতির মাটিতে বাস্তবের কিছু জমি দরকার পড়ে, এইটা বিজেপির নেই। এবং বাংলার উত্তর ভাগে এই বিজেপি বারবার যে ধরনের বক্তব্য রেখে, যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল, তুমি বললে যে আমি যদি কোনোদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হই, যদি কোনোদিন হতাম, আমার প্রথম কাজ হতো বিএসএফ কে এই নির্দেশ দেওয়া যে ভাই ওইভাবে গুলি করে মেরে দেওয়া যায় না, মারবে না। 180টা গুলির দাগ, একটি যুবক, রাজবংশী যুবক প্রেম কুমার বর্মন, তার শরীরে 180টা গুলির দাগ। সেটা নিয়ে তুমি অনেক নির্দেশ দিতে, কিন্তু পুলিশকে বাংলাতে কি নির্দেশ দেবে তুমি? প্রতিমন্ত্রী যেতে পারছেন পুলিশকে কি আসলে তৃণমূল কংগ্রেসের লোকেরা নির্দেশ দিচ্ছে? এটা বিরোধী যারা অভিযোগ করছেন। আচ্ছা, প্রাক্তন পুলিশ কর্তা তো রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। একবার কেন সেই রাজবংশী যুবকের বাড়িতে গেলেন না? বেশ, প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানাকে আমি যেতে চাই ওনার কাছে। অনিল বাবু, যদি আপনি আমাকে শুনতে পান, বাংলায় পুলিশ কি অসহায়, না পুলিশ বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলে সমস্ত কিছু 7 খুন মাফ হয়ে যাবে, অনেকগুলো সুযোগ সুবিধা পাওয়া যাবে? মানে আমি বোঝার চেষ্টা করছি, পুলিশ নিষ্ক্রিয়, বারবার নিষ্ক্রিয়, এবং এটা একটা দল নয়, সমস্ত দল নির্বিশেষে বিরোধী যারা করছে, বিরোধী আন্দোলন করছে, তারা বলছে কারণটা কি? পুলিশ কামড়ে দিচ্ছে, পুলিশ ধাক্কা মারছে, পুলিশ একতরফা হয়ে যাচ্ছে, প্রবলেমটা কি হচ্ছে এই প্রশাসনে? দেখুন, পুলিশ তো অটোনোমাস নয়, পুলিশকে সরকারের অধীনে আছে, সরকারি মাইনে পান। মানে সরকার অবশ্য মনে করে আমরা দল মাইনে দেয়, কিন্তু পাবলিকের পয়সা মাইনে পায়। পুলিশকে পার্টি সার্ভেন্ট না হয় পাবলিক সার্ভেন্ট হয়ে চলাটা উচিত, তাতে সরকারের এবং দলের সুবিধা হয়, সুনাম হয়।
কিন্তু আপনি আমাদের দুর্ভাগ্য কোথায় জানেন? আজকে যারা বলছেন অমুক রাজবংশীকে মারা হয়েছে বলে দুদিন আগে দেখলাম এতগুলো পিলেট লেগেছে। আমার তো মনে হয় আমরা আমাদের ডিএ মারার টাকায় এবং প্রত্যক্ষ বা পরোক্ষ ট্যাক্সের পর এইসব বিধায়ক এবং সাংসদদের খুশি, আই রিপিট আমি খুশি, আমাদের মাইনে দিয়ে ট্যাক্সের পয়সা দিয়ে মাইনে দেওয়া হয়, তারা বুলেট এবং পিলেটের ডিফারেন্সটা বোঝেন না। যদি আজকে রাজবংশী মারা গিয়ে থাকেন, দুর্ভাগ্য ঘটনা, যে কেউ মারা গেলে, ভাটপাড়ায় যে দুজনকে মারা হয়েছিল, যারা অর্জুন সিং তৎকালীন বিজেপির সাংসদ ছিলেন, তার যে দুজনকে মারা যায় তার কৈফিয়ত কে দেবেন? তার কৈফিয়ত কে দেবেন? দুজনকে মারা হয়েছিল, পালাচ্ছিল, সেই অবস্থায় গুলি করেছেন। আর আমাদের, আপনি পাকিস্তানে চলে যান, দেখবেন ওদের যে কোনো জনগণ ওদের সামরিক বাহিনীর সম্বন্ধে সবসময় উচ্ছ্বসিত প্রশংসা করে, 4 বার হেরে যাওয়া সত্ত্বেও। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের প্যারামিলিটারি, মিলিটারির সঙ্গে ডিফেমেটরি এবং এতই পছন্দ চলে যান, কে আপনাকে আটকেছে? ভিসা দিচ্ছে না, যাতে ইনফিল্ট্রেশনটা ভালোভাবে হতে পারে। ভালো দেশ তো পাকিস্তান, চলে যান। আজকে আপনি ইন্টারাপ্ট করবেন না, আমাকে বলবেন না, আপনি পাকিস্তানকে এত প্রশংসা করছেন, আমার খুব ভালো লাগলো শুনে। নিজেই একবার চলে যান, আপনার পিছু পিছু আমরা ঘুরে আসবো। আর্মিতে, তুর্কিতে আর্মি, তুর্কি আমাদের বিরোধী দেশ হওয়া সত্ত্বেও আমাদের আর্মির প্রশংসা করছেন। মেজর এএমসির মেজর ম্যাডাম বিনা তিওয়ারির যে ছবিটা বেরিয়েছে, কিন্তু আমাদের দেশের কোন নেতা আজ পর্যন্ত প্রশংসা করেননি এইটা, খালি কন্ডেম করেন। দুর্ভাগ্য আমাদের এখানে এই সব লোকেরা আবার দেশপ্রেমিক সাজে, যারা নিজের দেশের সামরিক বাহিনী, পুলিশ বাহিনীর সম্বন্ধে ডিরোগেটরি কথা বলেন, যাদের অনেকেরই। সেদিনকে দেখলাম মালদায় একজন কাস্ট সার্টিফিকেট ফলস দিয়েছে বলে অ্যারেস্ট হয়েছে, তার বিরুদ্ধে পুলিশের এফআইআর হয়েছে। আমাদের দেশের যারা বিধায়ক, সাংসদ, ফলস এডুকেশনাল সার্টিফিকেট ডিগ্রি দিয়ে যারা বিধায়ক হয়েছেন, যারা সাংসদ, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তাদের কেন অ্যারেস্ট করা হবে না? ঠিক ঠিক, আমি ঠিক এই জায়গাতে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স দেখুন তো অ্যারেস্ট করতে পারেন কিনা। বেশ, একবার তৃণমূল কংগ্রেসেরই এখন অধুনা নেতা অনির্বাণ, তোমাদের নেতা এখন অর্জুন সিং ঠিক কি বলছেন একবার শুনে নেব। খুব কিউরিয়াসিটির সাথে আমি এই প্রতিক্রিয়াটা শুনছিলাম, কারণ কি আমার অনেকগুলো সম্ভাবনার কথা মনে হলো। আপনাদের কি মনে হয় একবার শুনে নি? কেন ওকে সুযোগ দেওয়াটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। আমার ব্যক্তিগত মনে হচ্ছে কি আমাদের সুযোগ করে দেওয়া ঠিক হচ্ছে না। কেন আমি ব্যক্তিগতভাবে ওখানে খবর রেখেছি, ওখানে কিন্তু ওর পক্ষে লোক নেই। এটা আমার মনে হচ্ছে দলকে ভালো করে একটু নজরদারি দেওয়া দরকার আছে। অনির্বাণ, কাকে সুযোগ করে দেওয়া হচ্ছে? কাকে, মানে নওশাদদের কে ফেমাস করে দিচ্ছে? নিশীথ প্রামাণিকদেরকে কে গোটা ভারতের সামনে একজন প্রতিবাদী মানুষ, পরে রাজনীতিবিদ হিসাবে তৈরি করে দেওয়া হচ্ছে? মূর্খামি হচ্ছে, বোকামি হচ্ছে, না কোনো সেটিং। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে নিজের কনস্টিটিউয়েন্সিতে বিএসএফ এর গুলিতে যুবক মৃত, আর বাড়িতে যিনি যেতে পারেন না। আচ্ছা, তার জন্য পুলিশ আমাকে একটা কথা বলো, পুলিশ কি তার জন্য কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ, আচ্ছা, পুলিশের নিষ্ক্রিয়তা যে অনেকক্ষণ থেকে উনি প্রেম বর্ষণ করছেন তো। না না, অনেকক্ষণ থেকে প্রেম কুমারের জন্য প্রেম বর্ষণ। আমার একটা প্রশ্ন আছে, আমি একটা হয়েছে, এবার গুলি করে মারো না, হয়নি আমি আপনার সময় বলিনি, আমি দেখানো হয়েছে। আরে আপনারা দেখান না, এবার আমি জিজ্ঞেস করব, দেখান না, আপনাদের কাছে বাংলা ভাগে তারা রাজি নয়, বাংলা ওইটার উত্তর আমি চাইবো। 2021-এ শীতলকুচিতে 18 বছরের প্রথম ভোটার আনন্দ বর্মনকে, আর এই ব্যাস দুঃখ পেয়ে গেলেন, আনন্দ বর্মন, সেও ছিল রাজবংশের যুবক, তাকে গুলি করে মেরেছিল আপনাদের গুন্ডারা। তার জন্য কত বড় চোখের জল, তার জন্য আমার শেষ প্রশ্ন, একদম সময় শেষ, দুজনকে আমি থামতে বলছি, প্লিজ রাজবংশী যুবক বাংলার মানুষ পঞ্চায়েত ভোট দেখতে চায়, প্লিজ কেয়াদি হয়ে গেছে, বেশ কেয়াদি হয়ে গেছে। কৌস্তব, সামনে পঞ্চায়েত ভোট আসছে, এই যে বাতাবরণ, এই যে আবহাওয়া, এই মাহল, এটা কিন্তু ভয়ের সঞ্চার করছে।
উপায় কি এর থেকে বাঁচা? না না, ভয়ে মানুষ আর ভয় নেই, মানুষকে ভয় পাওয়ানো যাবে না। সরকারি কর্মচারী মানে সরকারের যারা অংশ তারা দেখিয়ে দেবে 10 তারিখ, তৃণমূলকে বুঝিয়ে দেবে, সরকারকে বুঝিয়ে দেবে। ওই যে মাননীয়া বলেছেন না যে ভালো সিভিক ভলেন্টিয়ার হলে পুলিশের স্থায়ী চাকরি হবে, ভালো একজন সিভিক ভলেন্টিয়ার একজনকে জিজ্ঞেস করছে ভালো সিভিক ভলেন্টিয়ার ভাই মানে কি, তো একজন বলছে ভালো মানে পঞ্চায়েতে ভোট লুট করতে, তৃণমূলকে হয়ে লুট করতে পারলেই আমাদের চাকরি পার্মানেন্ট হবে। এইসব টোপ দিচ্ছেন, মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস কি, মানুষ বুঝে গেছে। বেশ, ঠিক এই নোটে আজকে আপাতত এখানে বিতর্কটা শেষ করলাম, কিন্তু একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূখ, সঙ্গে থাকুন। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। এরপর দেখুন বাংলার প্রাইম টাইম। নমস্কার।